তখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি এটা কোনো শুধু কোটার আন্দোলন না, এটা জালেম মাজলুমের লড়াই এবং এখানে আমাদেরকে মাজলুমের পক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়তে হবে। এই আন্দোলনে মেইনলি আমি অ্যাক্টিভ ছিলাম পুরো রামপুর এলাকায়, রামপুর এলাকায়, বিশেষ করে ব্র্যাকের সামনে যেদিন আন্দোলনটা শুরু হয় একদম সেদিন থেকে শেষ পর্যন্তই অলমোস্ট। এর মধ্যে আমাদের যারা আন্দোলনের ফেস ছিল তাদের সাথে তো বিভিন্নভাবে যোগাযোগ ছিলই, কথা হচ্ছিল বিভিন্নভাবে, কিন্তু আমরা খুব হতাশ হয়ে পড়লাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় খালি হয়ে গেল। এবং আপনারা জানেন যে এই আন্দোলনের নতুন প্রাণ এবং দ্বিতীয় জীবন দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো যখনই প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরের দিন দাঁড়ালো, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইম্পেরিয়াল কলেজের ছেলে, যেমন একটা কথা আপনাদেরকে বলি, ওদের কথা কেউ বলে না। আপনারা জানেন ব্র্যাকের উল্টো পাশে আফতাবনগরে যে ইম্পেরিয়াল কলেজটা আছে, আন্দোলনের প্রথম দিন মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেদিন তারা ওরা যে কী ভূমিকা পালন করেছে, আমরা সবাই ইস্ট ওয়েস্টের কথা বলি, অবশ্যই ব্র্যাকের কথা বলি, ওরা সবাই কলেজের ইউনিফর্ম পরে তুমুল লড়াই করেছে ওখানে। ওরা তো সবাই ইন্টারের ছেলে, তুমুল লড়াই করেছে। ওদের কথা হয়তো অনেকে খেয়াল করে এরকম বলতে পারে না। তো শুরু থেকে আমার মনে আছে যে এই কথাটা আজকে আমার খুব মনে পড়ে। ব্র্যাকের সামনে, ব্র্যাকের একটু আগে হাতিরঝিলের যে লিঙ্ক রোডটা, এইখানে আমরা মিছিল দিচ্ছিলাম টায়ার জ্বালায়। তো হাতিরঝিলের মধ্যে পুলিশ অবস্থান নিয়েছে, রামপুরা ব্রিজের ওপাশটায় টিভি সেন্টারের সামনেও পুলিশ, বাড্ডা লিঙ্ক রোডের দিকটাও পুলিশ, আর হাতিরঝিলের মধ্যে পুলিশ। তো আমরা ওইখানটায় দাঁড়ানো। তা আমার মনে আছে যে আমাদের মধ্যে যে মিছিল স্লোগানটা সব থেকে মানুষকে স্পার্ক করলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তা আমরা ওখানে ওই স্লোগান দিচ্ছিলাম। আমি তো একজন এসে বললো যে ভাই এই স্লোগানটা দিয়ে না, এই স্লোগানটা দেওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে বলে লাভ নাই, বরং আমরা আমাদের দাবির কথা বলি। তো তখন আমি খুব হয়ে আমি একটা ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম, এটা তখন খুব বাইরে মানে অনেকে শেয়ার করছিল যে মানে আমার গুলি করে হত্যা করতেছে, তাহলে সরকারের বিরুদ্ধে বলবো না, তাহলে আমি কি তার চুমা দিব, আমি তার চাটবো, মানে এইটা খুব যে মানে এখন আমি তার বিরুদ্ধে বলবো না, আমি কি তার চুমু দিব, আমি করবোটা কি তাহলে। তো এই আন্দোলনটা তো এরপর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তো রামপুরাতেই থাকা, বিভিন্ন জায়গায় থাকা। আর হ্যাঁ, শেষের দিকে আমার বাসাটা আসলে লোকেট করে ফেলছিল। তো এটা আমি হয়তো অনেক জায়গায় বলেছিল যে আসলে এই আন্দোলনের শুরুমাইটা আমি জানতে পারি আমার ওয়াইফ মানে প্রেগনেন্ট, তার অনেক কমপ্লেক্সিটি যাচ্ছিল। এটা খুবই কঠিন ছিল যে আমার ফ্যামিলি এবং তার ফ্যামিলি কেউই জানতো না যে আমি তখন বাসায় নাই। এবং আজকে এটা আপনাদেরকে মনে পড়তেছে এই মুহূর্তে যখন আন্দোলন মানে প্রচুর মানুষ শহীদ হচ্ছে, আমি 24 ঘন্টায় সবসময় একটা টি শার্ট, একটা লুঙ্গি আর স্যান্ডেল পরে অফ দ্য রোড থেকে রামপুরের সব দিকটা ঘুরে বেড়াই, সারাদিন বাইরে থাকি। আর সারা রাতে আমার একটা কাজ ছিল, বিশেষ করে যখন ইন্টারনেট বন্ধ। আপনারা জানেন যে এই আন্দোলনটার আর একটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের প্রবাসী ভাইয়েরা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হওয়া, বিশেষ করে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এইসব জায়গায় তারা হাই কমিশনের সামনে, জাতিসংঘের ইসের সামনে প্রচুর করেছেন, প্রতিবাদ করেছেন, ডেমনস্ট্রেশন করেছেন। তো এক্স্যাক্টলি তারা জানতে পারছিলেন না আসলে এখন কি হচ্ছে, কি ঘটছে। তো আমি বিভিন্ন কারণেই বাইরে যেসব ভাইরা থাকেন তাদের সাথে কানেক্টেড ছিলাম। আন্দোলনের সময় সেই কানেকশনটা আরও অনেক বেশি বাড়ে। আমি যেটা হয়েছে সারা দিন ঘুরে, রাত 2টার সময় ঘুরে এমন হয়েছে যে তারপরে হয়তো ফোনে কথা বলতে শুরু করতাম। তো এরপরে সারা রাত ধরে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়ায় ওনাদেরকে ব্রিফ করবার চেষ্টা করতাম, জানানোর চেষ্টা করতাম। এগুলো অত্যন্ত খুব কাজে লাগছে তখন। আর আমার সুবিধা ছিল এই লিঙ্কিংটা যে মানে আমি কথা বলতে পারছি এই জায়গাগুলোতে, এইটা অনেকে তখন আসলে চিন্তা করতে পারে নাই। এইটাই আন্দোলনের একটা বড় সফলতার জায়গা ছিল, লেয়ারগুলো খুবই ভাগ করা ছিল। তো এইটা খুব কাজে এসেছি আর কি তখন, যে আমরা এবং রামপুরাতে তো আপনারা জানেন যে কি ম্যাসাকারটা হয়েছে। একটু আগে আপনারা যাওয়ার আগে এক ভাই এসেছিলেন, উনি গুলিবিদ্ধ, ওনার থাইয়ে সরাসরি গুলি লাগে। তো উনি বনশ্রীতে ছিল, ফরাজি হসপিটালে ভর্তি। তো উনি বলছিলেন অনেক নিজের পরিচিত থাকার কারণে উনি হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারতেছিলেন প্রথম দিকে, এছাড়া সুযোগ ছিল না। আপনারা নিজেরাও জানেন যে সব হসপিটালে কিন্তু ভর্তি নেওয়া, চিকিৎসা দেওয়া একসময় অঘোষিতভাবে বন্ধ ছিল। তারপরে জনতা যখন তুমুল প্রতিরোধ গড়ে তোলে তখন কিন্তু তারা চিকিৎসা দিতে বাধ্য হয়। মানে এইটা আমি অনেকবার বলেছি, আজকেও বলি, এই আন্দোলনটা দুটো কারণে সম্ভবত জয়ী হয়েছে। এর একটা গুরুত্বপূর্ণ কারণ মানে ঐতিহাসিক, মানে সমস্ত ব্যারিকেড ভেঙে দিয়ে নারীদের অংশগ্রহণ। একটা ছবির কথা কালকে আমরা বলছিলাম এই আন্দোলনের, আপনারা নিশ্চয়ই দেখেছেন
দেখেন গত 15 বছরে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদটা এখানে কায়েম করেছে, সে তো বিভিন্ন ন্যারেটিভ নির্মাণ করেছে। মানে মধ্যম পন্থা বলতে দুনিয়ায় কিছু থাকবে না। যে বাম সে আরও প্রচণ্ড বাম হবে, যে ডান সে আরও প্রচণ্ড ডান হবে, সবাই তুমুলভাবে প্রান্তিক হয়ে যাবে, কিন্তু মধ্যম ঘরানার কেউ থাকবে না। এটাই তো করা হয়েছে। জাহাঙ্গীরনগরের একটা ইউনিভার্সিটির একটা ছবি আমাদের তখন ভীষণভাবে আমাদেরকে আন্দোলিত করে। যখন আপনারা জানেন যে জাহাঙ্গীরনগরে রাতে কি পরিমাণ মেসাকার চালানো হয়েছিল একদিন, অলমোস্ট এটা মানে ওই এখনও ওই সাউন্ড আমরা শুনলে আমার মানে মনে হচ্ছিল যে ছেলে মেয়েরা এক জায়গায় অনেকজন বসে আছে, তাদের উপর বাহির থেকে আক্রমণ করছে সন্ত্রাসীরা। হ্যাঁ, তো ফ্যাক্ট হলো জাহাঙ্গীরনগরে যে ছবিটা আমাদেরকে খুবই ইন্সপায়ার করেছে, হল থেকে সম্ভবত প্রীতিলতা বা কোনো হল থেকে দুটো মেয়ে বের হয়ে আসছে, হাতে দুজনের লাঠি, একটা মেয়ে টি শার্ট পরা আর তার হাত ধরে আর একটা মেয়ে পুরো বোরকা পরা, তাদের দুজনের হাতে লাঠি। আপনি কি এই ফ্রেমিংটা গত 15 বছরের বাংলাদেশে চিন্তা করতে পারেন যে এই দুই চেহারার এই দুই ড্রেস আপের দুটো মেয়ে ভালো বান্ধবী হতে পারে এবং দুজনে একসাথে হাত ধরাধরি করে লড়াই করতে পারে? এইটা কিন্তু ভেঙে দিয়েছিল। বাংলাদেশের সামাজিক বিভাজন তৈরি না করলে তার রাজনীতিটা টিকিয়ে রাখা যেত না, এটা সে জানে। মানে যত বেশি ডিভাইড অ্যান্ড রুল ভেঙে ফেলো, এই হিন্দুকে আরও বেশি হিন্দু বলে, মুসলমানকে মুসলমান বলে, মানে যত বেশি ডিভিশন করা যায় তখন তার রাজনীতিটা করা, রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখা সহজ হয়। এটা সে করেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো তার এত বিনিয়োগ, তার এত ন্যারেটিভ নির্মাণ, সব কিছুকে নাই করে দিয়ে যে এরকম দুই প্রান্তের মেয়ে, তারা দুই বোন হাত ধরে বের হয়ে এসেছে এবং এই ছবিটা বলেছে জালেমের বিরুদ্ধে যে মাজলুমের লড়াই, এই মাজলুম যতক্ষণ লড়াই করে ততক্ষণ তার একটাই মাত্র পরিচয়, সে মাজলুম। তার কাপড় চোপড় কি, তার ধর্ম কি, তার বর্ণ কি, এইগুলো কোনো পরিচয় না। সকল পরিচয় ছাপিয়ে উঠে সে মাজলুম এবং একসাথে তার লড়াইটা হলো জালেমের বিরুদ্ধে। এবং এই লড়াইটাই গত 15 বছর ধরে অ্যাবসেন্ট ছিল। বিএনপি এসেছে, জামাতায় নেয়, বিএনপি জামাত এসেছে, ও তাহলে এটা শুধু রাজনৈতিক দলের আন্দোলন, এটা জনমানুষের আন্দোলন না। এভাবে বলে 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 আওয়ামী লীগ বিভাজিত করেছে। কিন্তু এবার আর এই কথাটা বলতে পারে নাই। এবার মানুষ বলেছে এই আন্দোলনের কোনো নেতা নাই, নেতৃত্ব নাই। 18 কোটি মানুষই বাংলাদেশে যে যার জায়গা থেকে। আমরা খুব ভয়ে ছিলাম, আমরা খুব করে চাচ্ছিলাম আন্দোলনটা ঢাকা ভার্সিটি থেকে বের হয়ে যাক। কারণ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে শুধু থাকলে, ঢাকা ইউনিভার্সিটি যদি কনভিন্সড হয়ে যায় তাহলে তো আন্দোলন মরে যাবে। যেদিনই ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন বের হয়ে গেছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেছে, আমরা অলমোস্ট বিরাট একটা যে এবার আন্দোলন কেউ চাইলেও বিক্রি করে দিতে পারবে না, কারণ এবার একক কোনো মালিকানা নাই। সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের ইউনিয়ন পর্যন্ত যেরকম যে যেখান থেকে পেরেছে আন্দোলনের মালিকানা নিয়েছে, কিন্তু তার কমন এনিমি ছিল একটাই, ফ্যাসিবাদ। একজন পৌরসভার মেয়র যদি সে ইলেকশন করতে গিয়ে দেখে 5 লাখ টাকা খরচ হয় নাই, তাহলে এমনিতেই তো চুরি করার তাগাদা তার কমে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে অনেকে কিন্তু অনেক টাকা লোন নিয়ে ইলেকশন করে। বড় বড় এই যে এমপি ইলেকশন হবে না সামনে, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ তাদেরকে বিনিয়োগ করে, তারা 2 কোটি 5 কোটি টাকা দেয়। কেন? এরপর সে ওই টেন্ডারটা তারই দিবে। তো নির্বাচনে যদি খরচই কমে যায়, মানুষ টাকা খাওয়া বন্ধ করে দেয়, তার যদি বড় বড় বাইকের শোডাউন দিতে না হয়, 1000 মানুষ নিয়ে মিছিল করতে না হয়, তাহলে তার খরচ নাই। তাহলে যদি খরচই না থাকে তাহলে তার ঋণ নাই, অন্যের কাছে কোনো এত দায়বদ্ধতা নাই। এই ভালো কথা যত বলছি, এটা যত বলা সহজ, এইরকম রাষ্ট্র বানানো সবচেয়ে কঠিন। এইটাই আমাদের কালচারাল রেভলিউশন, এটাই আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। আমাদের 18 কোটি মানুষের মাথা থেকে এইটাই বুঝাইতে হবে যে আপনি যে চেয়ারম্যানের কাছ থেকে ভোটের আগের রাতে 2000 টাকা খাইতেছেন না, এই টাকাটা চেয়ারম্যানের না, আপনার। আপনি খাইছেন আজকে, আগামী 5 বছরও আপনার সিমেন্ট খাবে, রড খাবে, রাস্তা খাবে, কালভার্ট খাবে, সব খাবে। আপনারা সবাই মিলে যদি না খান তাহলে আপনার রাস্তাও ভালো হবে, কালভার্টও ভালো হবে, ব্রিজও ভালো হবে। সে মনে করে এই টাকাটা তার না। এর মানে নাগরিককে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিতে পারতে হবে, আস্তে আস্তে তাকে অন করাতে হবে এই রাষ্ট্রটা আপনার মালিকানা, আপনার ভ্যাট ট্যাক্সে চলে। সুতরাং এই 2000 টাকা খাই আপনার ক্ষতি হয়েছে। এইটা যদি 5 বছর 10 বছর পর আমাদের পরিবর্তন হয়, 20 বছর পরে হয়, তখন আমাদের একটা বড় জার্নি শুরু করতে হবে। বাট কোনো একটা সময় তো সেই জার্নিটা শুরু করা লাগবে। আমরা মনে করি জুলাই সেই সময়টা আমাদেরকে দিচ্ছে, কাউকে না কাউকে এটা শুরু করতে হবে। সফলতা কবে আসবে? দেখেন অনেকে হতাশার কথা বলে, আমি এত হতাশার কথা কেন বলি না? আজকের যে আমেরিকার কথা বলি, যেখানে অ্যাটলিস্ট নাগরিক অধিকারটা ন্যূনতম মানুষের একটু আছে, তারা কিন্তু দীর্ঘ গৃহযুদ্ধের মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছে। সেই হিসাবে আমাদের তো ওরকম এখনো কিছু হয় নাই, বাট আমাদের এই আন্দোলন লড়াই জারি রাখতে হবে। তো এইটাই যে আমাদের পলিটিক্যাল কালচার যদি না বদলায়, তাতে বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, অলমোস্ট তাকে একই প্যাটার্নের পলিটিক্স করতে হবে। তো ভালো পলিটিক্যাল পার্টি চাইলে ভালো জনগণ লাগবে যে বিনা পয়সায় ভোট দিবে।